প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র অনলাইন টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান আড্ডা। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতিদিন রাত 9টায়। সরাসরি অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন আমাদের স্টুডিও থেকে। আমাদের আজকের আলোচনার বিষয় সাপ আতঙ্ক। সাম্প্রতিক সময়ে বর্ষা নামার পরে সারা দেশেই সাপের উপদ্রব বেড়ে গেছে এবং সে সাথে অনেক সাপ মারাও পড়ছে। আমরা এক পরিসংখ্যানে দেখছি যে রাজশাহী, সাতক্ষীরা এবং ফরিদপুর সহ দেশের বিভিন্ন এলাকায় অন্তত 5,000 সাপ মারা হয়েছে গত 15 দিনের মধ্যে। তো এই বিষয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর আবু রেজা তুহিন, এবং পাশাপাশি আছেন রাজশাহীর পবা উপজেলার স্নেক রেস্কিউ অ্যান্ড কনজারভেশন সেন্টারের পরিচালক বোরহান বিশ্বাস রোমন। জনাব ডক্টর আবু রেজা মাহমুদ তুহিন এবং বোরহান বিশ্বাস, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছে আমাদের স্টুডিওতে। আমি প্রথমে আলোচনাটা শুরু করতে চাই আসলে বোরহান বিশ্বাস রোমনকে দিয়েই। কারণ হলো যে উনি বেশ কয়েক বছর ধরেই সাপ ধরছেন এবং সাপ লালন পালন করছেন, সাপ নিয়ে গবেষণা করছেন, পড়াশোনাও করছেন। তা আমি আসলে প্রথমে আপনার কাছে জানতে চাই যে সাপ মানে তো একটা আসলে আমাদের একটা আতঙ্কের বিষয়। তো সাপ নিয়ে আসলে আতঙ্ক আসলে কি আতঙ্কের বিষয়, নাকি আসলে এমনিতেই আদি যুগ থেকে যে একটা ভীতি কাজ করে আসছে, মানে এরকম কোনো বিষয়? আসলে সাপ হচ্ছে বিষধর একটা প্রাণী। যদিও আমরা সব সাপকে বিষধর মনে করি, কিন্তু সব সাপ বিষধর না। বাংলাদেশে মোট 90 প্রজাতির মতো সাপ পাওয়া যায়, তার মধ্যে 28টা প্রজাতি বিষাক্ত। এই 28টা প্রজাতি বিষধর সাপের মধ্যে 13টাই থাকে সমুদ্রে, সামুদ্রিক 13টা হচ্ছে বিষধর। বাদবাকি যেগুলো আছে সেগুলো ল্যান্ডে ন্যাচারে আমরা যেগুলো পাই। এগুলোর মধ্যে অলরেডি 4-5টা প্রজাতি এক্সটিংক্ট হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। এখন মূলত আমরা আমাদের প্রাকৃতিক পরিবেশে যে সাপগুলো পাচ্ছি এর মধ্যে মাত্র 5-6টা প্রজাতি বিষধর। এখানে এখন বিষয় হচ্ছে যে সাপ নিয়ে আমাদের আতঙ্কের কারণ কি। আমরা ছোটবেলা থেকেই একটা বিষয় আমরা সবসময় আমাদের চলে আসছে, জেনেটিক্যালি বলেন, এটা চলে আসছে ভীতিটা, যে আমাদের যে বর্ণ পরিচয় সেখানে শরীয়তে অজগরটি আসছে তেড়ে, এটা দিয়ে শিক্ষা দেওয়া হয়। এখানে আমাদের একটা মূল সমস্যা। অজগর সাপ কখনো তেড়ে আসে না, অজগর সাপ কখনো বিষাক্ত সাপও না। সো আমরা সবসময়ই আমাদের নিউরনে ধারণ করে আসছি যে আমরা সাপ মানি ভয়ঙ্কর, সাপ মানি আতঙ্কের বিষয়, সাপ মানি ভীতির বিষয়। তো সাপ সম্পর্কে আমাদের জানতে হবে। সঠিক বিষয়গুলো যদি আমরা জানতে পারি সাপ সম্পর্কে, যে কোন সাপটা বিষাক্ত, কোনটা বিষাক্ত না, কোনটা আমাদের জন্য মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, কোনটা ক্ষতির কারণ না, কোনটাকে ভয় পেতে হবে, কোনটা ভয় পেতে হবে না। এবং বিষধর সাপ দেখলে যে ভয় পেতে হবে তা কিন্তু না। সাপ কিন্তু সবসময় কামড় দেয় না। সাপ যখন আতঙ্কিত হয় বা আঘাতপ্রাপ্ত হয় বা বিরক্ত হয়, তখন কিন্তু সে কামড় দেওয়ার প্রবণতাটা তৈরি হয় সে সাপের মধ্যে। তো সাপ নিয়ে যে আমাদের এত আতঙ্ক, এটা কাটতে পারে একমাত্র জনসচেতনতার মাধ্যমে। আমরা যদি সাপ সম্পর্কে সঠিক তথ্যগুলো জানতে পারি, সাপ সম্পর্কে সঠিকভাবে সঠিক বিষয়গুলো জানতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিতর থেকে যে ভীতিটা আছে এই ভীতিটা কমে যাবে। সাপ সম্পর্কে যে আতঙ্কটা আছে এটা কমে যাবে। এবং এটা আমাদের এখনই করা উচিত, যে ছোট বাচ্চাদের থেকে শুরু করে যারা সাপ সম্পর্কে জানে না তাদেরকে জানানো উচিত যে কোনটা সাপ বিষাক্ত, কোনটা সাপ বিষাক্ত না, কোনটাকে কিভাবে সংরক্ষণ করতে হবে, কিভাবে প্রকৃতিতে আমাদের সাপের সঙ্গে আমরা বসবাস করতে পারি, সে বিষয়গুলোর জন্য জনসচেতনতা দরকার। আর জনসচেতনতাই পারে এই সাপ আতঙ্ক দূর করতে। স্যার, আপনার কাছে আসতে চাই ডক্টর আবু রেজা, যে সাপ তো আসলে আমরা দেখি সাপ, যেটা বোরহান বিশ্বাস রহমান বলছিলেন, যে সাপ মানে আসলে আতঙ্ক। আমরা যত সাহসী ব্যক্তি হই না কেন, সাপ দেখলে নিশ্চয়ই একটু থমকে দাঁড়ায় আর কি। তো সাপকে আসলে প্রকৃতিতে আমাদের আদৌ কোনো কাজে লাগে কিনা, বা লেগে থাকলে কি ধরনের কাজ উপকারী? আসলে সাপ আমাদের অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে বললে, আমি যদি এগ্রিকালচারের কথা চিন্তা করি তাহলে সাপ প্রচুর পরিমাণে ইঁদুর খায়। ভারতে একসময় কিন্তু রাসেলস ভাইপার, যেটা নিয়ে এখন কথা হচ্ছে, এই সাপটাকে লালন করা হতো খেতে, কারণ এরা প্রচুর পরিমাণ ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এখন পৃথিবীতে অন্তত পক্ষে 15 থেকে 20টা ওষুধ আছে, যে ওষুধগুলো জীবন রক্ষাকারী ওষুধ, এগুলোর উৎপত্তি হয়েছে সাপের বিষ থেকে। যেমন যদি আমরা বলি যে পৃথিবীতে সর্বপ্রথম যে ব্লাড প্রেশার লোয়ার করার জন্য যে ওষুধটা, এটা একটা এসি ইনহিবিটার, ক্যাপ্টোপ্রেট বলা হতো শুরুতে, এটা কিন্তু আবিষ্কার হয়েছে সাপের বিষ থেকে। এবং এখনও আমরা আমাদের দেশে অ্যানারিল নামে এই ওষুধটাকে খাই। এটা ইনিশিয়ালি কিন্তু আবিষ্কার হয়েছে সাপের বিষ থেকে। শুধুমাত্র এইটাই না, এই অ্যানজিওপ্লাস্টির জন্য যে ওষুধটা অ্যাক্রোস্ট্যাট, এটাও সাপের বিষ থেকে। এরকম অনেক ওষুধ আছে যেগুলো সাপের বিষ থেকে আমরা তৈরি করেছি।
এবং বর্তমানে আমার জানা মতে অন্ততপক্ষে 100 থেকে 150টা ড্রাগ আছে বিভিন্ন ডেভেলপমেন্টাল পাইপলাইনে। হয়তো আগামী 2-4 বছরের মধ্যে এখান থেকে আরও অনেক ড্রাগ বেরিয়ে আসবে। সুতরাং আমরা বুঝতে পারছি যে সাপ নিয়ে আমরা যাই বলি না কেন, এটার অনেক উপকারিতা আছে আমাদের। আচ্ছা, গ্রহণ বিশ্বাস রহমান, আপনি তো অনেকদিন ধরে সাপ নাড়াচাড়া করছেন দেখলেন, তো এই আমরা যতটুকু জানি যে মে থেকে অক্টোবর পর্যন্ত আসলে সাপের প্রজননের সময় আর কি, এই সময় হচ্ছে যে সাপ ডিম দেয় বা বাচ্চা দিয়ে থাকে। তো সাপ তো আসলে কি বলে জঙ্গলে বা পাহাড় পর্বতে বা লোকালয়ের আসলে বাইরে থাকে সাধারণত। তো এই সময়টা আসলে আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে রাজশাহীতে দেখছি যে গোয়াল ঘর বা অথবা হচ্ছে হেঁসেল ঘর, যা রান্নাঘর যেটা বলি, সেইখানে এই মানে লোকালয়ে এসে ঢুকে পড়ছে, কি কারণে? এটার যদি কারণ আইডেন্টিফাই করতে যান তাহলে আমাদেরকে অতীতে যেতে হবে। আমরা গত 15, 20 বা 30 বছরের লাস্ট যে 25-30 বছরে যে পরিমাণে বন ধ্বংস করেছি, যে পরিমাণে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য যেগুলো বলা হয় যে জঙ্গল বা গাছ, উঁচু ভিটা জমি যেগুলোতে সাপ থাকবে, সেগুলোকে কেটে নষ্ট করেছি। এবং এই প্রাকৃতিক পরিবেশটা নষ্ট হওয়ার কারণেই কিন্তু মূলত সাপ এখন মানুষের বাসায় উঠে আসছে। তাদের যে ন্যাচারাল হ্যাবিটেশনটা ছিল, তারা যে ন্যাচারে থাকতো, সেই ন্যাচার কিন্তু তাদের জন্য আর উপযুক্ত নয়। এখন তাদের সেই ন্যাচারটা উপযুক্ত না থাকার কারণেই তারা বাধ্য হয়ে মানুষের বাসায় উঠে আসছে এবং এটা নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। তো এখন যে বিষয়টা হচ্ছে কি, যে ন্যাচারে কেন সাপ আর থাকতে পারছে না, এটার অন্যতম যদি কারণগুলো দেখতে যান তাহলে প্রথমে আসবে হচ্ছে বন জঙ্গল ধ্বংস করা, দ্বিতীয়ত আসবে হচ্ছে প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ করা, তৃতীয়ত আসবে হচ্ছে প্রচুর পরিমাণে কেমিক্যালস ইউজ করা, যে আপনার ফার্মল্যান্ডগুলো আছে কৃষি জমিগুলোতে প্রচুর পরিমাণে আমরা হচ্ছে এখন আধুনিক কৃষি পদ্ধতিতে এসে দেখা যাচ্ছে যে কেমিক্যালস এবং ফার্টিলাইজার ইউজ করছি, যেটাতে মাটির গুণগত মান এবং সাপের যে ফুডের যে অবস্থানটা সেটা নষ্ট হচ্ছে। সেই কারণেই কিন্তু এখন মূলত সাপগুলো মানুষের বাসায় উঠে আসছে। অনেকে কিন্তু বলছে, এখন খেয়াল করে দেখবেন যে এখন বন্যার কারণে সাপগুলো উঠে আসছে মানুষের বাসায়, কিন্তু এই সাপগুলো মূলত ডিম দেয় কখন? যে বাচ্চাগুলো, গোখরা সাপের যে বাচ্চাগুলো নিয়ে আমরা প্রবলেমগুলো ফেস করছি গত 1 মাস থেকে, গোটা বাংলাদেশে রাজশাহীতে ব্যাপক হারে হচ্ছে এটার মূল কারণটা কি? এই বাচ্চাগুলো তো আর হঠাৎ করে বন্যার কারণে বাসায় উঠে আসেনি। হ্যাঁ, এই সাপগুলো, এই যে বাচ্চাগুলোর মা সাপ যেটা, সেটা হচ্ছে এখন থেকে আরও 2 মাস আগে মানুষের বাসায় ডিম পেড়েছে, সেই ডিমগুলো থেকে এখন ফুটে বাচ্চা বের হয়ে আসছে। তাহলে এখন থেকে 2 মাস আগে তো বন্যা ছিল না, পানি ছিল না, তাহলে কেন আসলো মানুষের বাসায়? আসলে বন্যার কারণে কিন্তু সাপ যে মূলত উঠে আসছে মানুষের বাসায় তা কিন্তু না। এটার মূল কারণ তাদের ন্যাচারাল হ্যাবিটেশন নষ্ট হওয়া, তাদের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হওয়া। এবং এই প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হওয়ার কারণেই মূলত এই সাপগুলো এখন মানুষের বাসায় উঠে আসছে এবং মানুষের বাসায় ডিম পাচ্ছে এবং সেই বাসাতেই ডিমগুলো ফুটে বের হয়ে আসছে। এটা কিন্তু মূল কারণ। এটা কিন্তু যে আমাদের একদিনের ফল তা কিন্তু না। গত 30, 35 বা 40 বছরে আমরা যে পরিমাণে বন ধ্বংস করেছি, কৃষি ক্ষেতগুলোতে যে পরিমাণে আমরা ফার্টিলাইজার কেমিক্যালস ইউজ করেছি, এগুলো তাছাড়াও যে ইট ভাটা ব্রিকফিল্ড যেগুলো, সেগুলো যে কার্বন নিঃসরণ করছে, প্রকৃতিতে যে ভারসাম্যটা নষ্ট হচ্ছে, তাদের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে, সেই সকল মূলত কারণগুলোকে একত্রিত করলে এই কারণটা আইডেন্টিফাই হয় যে সাপ কেন মানুষের বাসায় উঠে আসছে। এটা কিন্তু একদিনের ফলাফল না এবং এটাকে আমরা একদিনে সলভ করতেও পারবো না। অনেকে বলছে প্রকৃতিতে সাপ বেড়ে গেছে, আসলে কি তাই? তা না, প্রকৃতিতে সাপ নেই। প্রকৃতির যে কয়টা সাপ ছিল সেটা উঠে আসছে মানুষের বাসায়, কারণ প্রকৃতি। আপনার কাছে আরেকবার ফিরবো, তার আগে আমি স্যারের কাছে যেতে চাই যে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে রাসেলস ভাইপার নামে একটা সাপের উপদ্রব আমাদের এই অঞ্চলে বেড়েছে। আমরা শুনছিলাম যে গত 25-30 বছর আগে এই সাপ বিলুপ্ত হয়ে গেছে, এরকম একটা ধারণা করা হচ্ছিল, কিন্তু গত 4-5 বছর থেকে আবার এই সাপটা আসলে আসছে। তো এই সাপটা সম্পর্কে আসলে, যেহেতু এই অঞ্চলে, রাজশাহী অঞ্চলে সাপের উপদ্রব বেশি এবং মৃত্যুর হারও কিন্তু অনেক বেশি, একটু জানতে চাই আপনার কাছে এই সাপটা। আচ্ছা, এই সম্পর্কে রুমনি আসলে ভালো বলতে পারবে। তারপর আমি বলছি যে রাসেলস ভাইপার সাপটা, ইভেন আমি সাপ নিয়ে গবেষণা করছি 1998 সাল থেকে। আমি প্রথমে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে গবেষণা করেছি 8 বছর, তারপর এখানে এসে গবেষণাটা কন্টিনিউ করছি। আমি যখন বাংলাদেশে কত প্রজাতির সাপ আছে এই নিয়ে যখন গবেষণা করতে যাই, তখন আমি ধরে নেই যে তথ্য আমার কাছে আসে আজ থেকে প্রায় 4 বছর আগে, যে এই রাসেলস ভাইপার সাপটা একসময় আমাদের এখানে ছিল এবং এখন এটা বিলুপ্ত হয়ে গেছে। হঠাৎ করে 3 বছর আগে, আবার 2 বছর আগে হঠাৎ করে দেখা যাওয়া শুরু করে এবং মৃত্যুর হার আপনি যে বলেছেন যে বেশি, সেটা সত্যি।
আসলে এই যে বিলুপ্ত হয়ে গেছে মনে করছিলাম, এটা হয়নি। এটা পরিবেশের জন্য এরা ঠিকমতো ব্রিড করতে পারেনি, সংখ্যা বাড়তে পারেনি। কারণ রাজশাহীতে কিন্তু বিগত 2 বছর থেকে বৃষ্টি ভালো হচ্ছে বা বর্ষা ভালো হচ্ছে। তার আগে কিন্তু আমরা জানতাম যে মরুকরণ একটা প্রক্রিয়া চলছিল, এবং এর ফলে এই পরিবেশটা তাদের অনুকূলে ছিল না, তারা লুকিয়ে থাকতো, অন্য জায়গায় থাকতো। আর এছাড়াও এই 2 বছরে আমাদের বন্যা পরিস্থিতি একটু খারাপ হয়েছে, এবং যে পরিস্থিতিটা বা পরিবেশটা এই রাসেল ভাইপারের জন্য ভালো, তাদের ব্রিডিংয়ের জন্য ভালো, এই কারণে তাদের সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে। এছাড়াও গত বছর বা গত বছরের আগের বছর কিছু বন্যায় কিছু সাপ ভেসে এসেছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে। এই কারণেও হচ্ছে যে আমরা মনে করতে পারি, মানে এই যে আমরা শুনছি যে ভেসে আসছে, তো এটা আসলে কোনো তথ্য আছে নাকি আমরা ধারণা থেকে এটা বলি? না, এটা হচ্ছে কিছু সাপ রেস্কিউ করা হয়েছে, যেমন রুমনি কিছু সাপ চর অঞ্চল থেকে রেস্কিউ করেছে, প্লাস ভেসে আসছে, ও দেখেছে নিজে। হ্যাঁ, আমরা খোঁজ খবর নিয়েছি যে এই সাপগুলো ভেসে আসছে নদীতে, কিছু সাপ। কিন্তু সেটার সংখ্যা এরকম যে হাজার হাজার সাপ ভেসে চলে আসছে তা কিন্তু না। আমাদের এখানে যে সাপগুলো ছিল তারাই ফেভারেবল এনভায়রনমেন্ট পেয়ে তারা ব্রিড করছে, এবং যে সংখ্যাটা বেড়ে গেছে। আর যে কথাটা বললো যে কেন এই স্নেক বাইটের কারণে এর মৃত্যু সবচেয়ে বেশি, যেহেতু এই সাপগুলো ওই যে পরিবেশ ধ্বংসের কারণে লোকালয়ে চলে আসছে, এবং রাসেলস ভাইপারের ট্রিটমেন্টের জন্য আসলে আমাদের দেশে সাপের কামড়ের জন্য প্রপার কোনো ট্রিটমেন্ট প্ল্যান নেই, কোনো ট্রিটমেন্ট নেই। এটাই হচ্ছে এই মৃত্যুর হার সবচেয়ে বেশি হওয়ার কারণ। হ্যাঁ, বুরহান বিশ্বাস রহমান, আপনিও এটা নিয়ে গবেষণা করছেন, পড়াশোনা করছেন, এবং অভিজ্ঞতাটা অনেক বেশি। স্যারও যেটা বলছেন যে আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালও কিন্তু মারা গেছে, তো এটা কি মানে অ্যান্টিভেনাম পাওয়া যাচ্ছে না এই কারণে, নাকি আসলে আমদানি করতে পারছে না, নাকি স্যার যেটা বললেন আসলে আমাদের কোনো প্ল্যান নেই? মানুষ তো পথে ঘাটে মাসে কাজ করবে, স্নেক বাইট হতেই পারে, কামড়াতেই পারে, কিন্তু চিকিৎসাটা আসলে নিশ্চিত করা যাচ্ছে না কেন? এটার এই প্রশ্নটা বলার আগে স্যারকে যে কোয়েশ্চেনটা করেছিলেন সেটা হচ্ছে যে রাসেলস ভাইপার ছিল না বা এক্সটিংক্ট হয়ে গেছিল, সেটার সঙ্গে একটু ইন্টারাপ্ট করি স্যারের সঙ্গে আমি। সেটা হচ্ছে যে আসলে রাসেলস ভাইপার প্রকৃতিতে ছিল না, সেটার ফিল্ড ওয়ার্কটা কে করছে? ফিল্ড ওয়ার্ক কি কেউ করেছে? যেহেতু মূলত রাজশাহীর বরেন্দ্র অঞ্চলটাতেই এই একমাত্র রাসেলস ভাইপারটা ছিল এবং আমরা পেয়েছিলাম। কারণে শুধু এই অঞ্চলে থাকার কারণটা এই অঞ্চলটা রাসেলস ভাইপারের জন্য যে হ্যাবিটেশনটা, ন্যাচারাল পরিবেশটা, সেটা এই বরেন্দ্র অঞ্চলটা রাসেলস ভাইপারের জন্য অত্যন্ত উপযোগী। এবং বাংলাদেশে যে রাসেলস ভাইপারটা ছিল আগে থেকে, যেটাকে এক্সটেন্ট ঘোষণা করা হয়েছিল, সেই রাসেলস ভাইপারটা কিন্তু বাংলাদেশের মূলত উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত ছড়াই ছিল একটা সময়, পাওয়া যেত। ন্যাচারাল হ্যাবিটেশন থেকে শুরু করে যে মরুকরণ, তাদের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা, ফার্টিলাইজার ইউজ, এগুলোর কারণে কিন্তু এই সাপগুলো আস্তে আস্তে কমতে কমতে শুধুমাত্র বরেন্দ্র অঞ্চলে এসে টিকে ছিল। এখন এই বরেন্দ্র অঞ্চলে কিন্তু সাপ ছিল, রাসেলস ভাইপার ছিল, কিন্তু আসলে কেউ সঠিকভাবে গবেষণা করেনি যে সাপটা এখনও আছে কিনা কোনো এলাকায়। রাসেলস ভাইপার টিকে ছিল। আমি যখন প্রথম রাসেলস ভাইপার ফার্স্ট রেস্কিউ করি এক্সটিংক্ট ঘোষণা করার পরে, 30 বছর পরে, আমি যখন প্রথম বিলুপ্ত ঘোষণাটাকে সরকারিভাবে করা হয়েছে, সরকারিভাবে ঠিক মানে কেউই এভাবে অর্গানাইজড ভাবে করেনি, তবে ডক্টর রেজা খান ওনার একটা বইয়ে এটা করেছিলেন যে রাসেলস ভাইপার বাংলাদেশ থেকে বিলুপ্ত, এবং সেটাকে ধরে নেওয়া হতো। আইইউসিএন যেটা আছে, আইইউসিএন এর রেড ডেটা বুক, যে পৃথিবী থেকে যে প্রাণীগুলো বা একটা অঞ্চল থেকে যে প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদের একটা লিস্ট আছে, এবং সেই লিস্টের মধ্যেও কিন্তু হচ্ছে যে বলা হয়েছে রাসেল ভাইপার বাংলাদেশ থেকে বিলুপ্ত। জি জি, সেটা একটা মূল তথ্য। তো এখন বিষয় হচ্ছে যে রাসেলস ভাইপার কিন্তু ছিল প্রকৃতিতে, বাট প্রাকৃতিক পরিবেশটা ধ্বংস হওয়ার কারণে বরেন্দ্র অঞ্চলটা মরুকরণ হয়ে গেছিল। এখন ইরিগেশনের মাধ্যমে কিন্তু এখন সবুজ প্রকৃতি চলে আসছে, তাদের এখন কিন্তু ফার্টিলিটি বাড়ছে, তারা এখন উৎপাদনে আসছে, তারা ব্রিড করছে, ব্রিড করার কারণে সাপটা বেড়েছে। আর একটা মূল কারণ যেটা, যে এখন যে অ্যাক্সিডেন্টগুলো ঘটছে, ইনসিডেন্টগুলো যেগুলো ঘটছে, আমি কারণগুলো আর খুঁজবো, তার আগে স্যারের কাছে একটু যেতে চাই। যে গবেষণার কথা বলছেন বুরহান বিশ্বাস রহমান, আমার নিজের একটু জানার ব্যক্তিগত আগ্রহ, স্যার এত কিছু থাকতে সাপ নিয়ে আপনি গবেষণা শুরু করলেন কেন, এবং বিদেশ থেকেও আপনি গবেষণা করে আসছেন, এখনো করে যাচ্ছেন, মানে একটা অদ্ভুত একটা প্রাণী নিয়ে, মানে আপনার আগ্রহের কারণটা একটু জানতে চাই। আসলে সাপ বলতে গেলে একটা ফ্যাসিনেটিং অ্যানিম্যাল। ফ্যাসিনেটিং অ্যানিম্যাল এই কারণেই যে আসলে প্রাগৈতিহাসিক সময় থেকেই সাপের প্রতি এটা একটা মিথ আছে, ভীতি আছে, রোমাঞ্চ আছে। এই কারণে হচ্ছে যে যখন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে আমি গেলাম, তখন একজন প্রফেসর ছিলেন, প্রফেসর কিনি, উনি আমাকে উৎসাহিত করেছেন। আসলে তার ল্যাবে কাজ হয় স্নেক ভেনম নিয়ে, এবং তখন ব্রায়ান নামে আমরা ডিসকভারি চ্যানেলে মাঝখানে দেখি, তখন ব্রায়ান ছিল ওই ল্যাবে। তো ওই ল্যাবে ওনার সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে। তো তখন থেকেই মানে যেহেতু ডিসকভারিতে দেখায় তাকে
সাপ নিয়ে গবেষণা করে, এই কারণে হচ্ছে যে আমি সাপের প্রতি মানে গবেষণার প্রতি না ঝুঁকেছি। আপনার কি তখন মনে হচ্ছিল যে তাকে দেখায় আমি টেলিভিশনে যাব বা এই করব, মানে আগ্রহ কি তাকে দেখে মূলত, নাকি আসলে না আপনি দেশে ফিরে এসে আরো সাপ পরিস্থিতি সম্পর্কে আরো জানবেন বা এটা একটা অগোচরে থেকে যায়? হ্যাঁ এক্স্যাক্টলি, আসলে আমার জানা মতে বাংলাদেশে সাপ নিয়ে, সত্যিকার অর্থে সাপের ভেনম নিয়ে কেউ গবেষণা করে না। হয়তো সাপে কামড়ালে তার যে ফিজিওলজিক্যাল ইফেক্ট বা কি হচ্ছে, মারা যাচ্ছে, এই সমস্ত নিয়ে তার ক্লিনিক্যাল সিমটমগুলো কি কি, এগুলো নিয়ে গবেষণা হয়েছে বা হয়, কিন্তু সাপের ভেনম নিয়ে এটা কিন্তু পুরোপুরি আনএক্সপ্লোর্ড একটা এরিয়া। তো আমি যেটা মনে করেছিলাম যে আমাদের দেশে যেহেতু সাপের বিষ নিয়ে কেউ গবেষণা করে না, আর সাপের বিষ একটা গোল্ড মাইন, একটা সোনার খনি বলা যায় সাপের বিষকে, যে এখান থেকে আমরা শত শত ড্রাগ লিড কম্পাউন্ড আসলে আমরা বের করতে পারি চেষ্টা করলে বা থাকলে। তো যেহেতু এটা নিয়ে কেউ গবেষণা করছে না এবং আমাদের দেশের সাপের বিষ নিয়ে কোনো গবেষণা নাই এবং এখান থেকে নতুন ড্রাগ লিড তৈরি হতে পারে এই সমস্ত কারণে, এবং কম্পিটিশন নাই সত্যিকার অর্থে যে আর কেউ করছে না, এই জন্যই আসলে আমি এই ফিল্ডে এসেছি। না নিশ্চয়ই ব্যতিক্রম, আপনাকে অভিনন্দন জানাই। বোরহান বিশ্বাস রহমান, আপনি সাপ নিয়ে কাজ করছেন, বিভিন্ন এলাকায় গিয়েছেন, আমরা বারবারই বলছি যে, তো এখন আপনি কি আমাকে একটু বলতে পারেন যে বাংলাদেশে আসলে কোন প্রজাতির সাপগুলো বেশি আছে এবং কোন এলাকায়, এবং এটা আপনি তো বলছেন যে আসলে কোনো ক্ষতিকারক দিক নেই, উপকারী করে, প্রাকৃতিকভাবে নানা ধরনের উপকার করে থাকে, কিন্তু সাপের অবস্থানটা আসলে এলাকা ভেদে কোন এলাকায় কি রকম সাপ আছে, মানে কোন প্রজাতির ভেদে আর? হ্যাঁ, বাংলাদেশের মানে কয়েকটা পার্টে ভাগ করতে হবে সাপের এটা দেখতে গেলে। যেমন রাজশাহীর আমাদের এই অঞ্চলটাতে মূলত বিষধর সাপ 3টা প্রজাতির আমরা মেইনলি পেয়ে থাকি। একটা হচ্ছে স্প্যাকটিক্যাল কোবরা, যেটা না জানা যায়, যে সমস্যাটা আমরা এখন ফেস করছি বাচ্চা নিয়ে, সেটা একটা। আরেকটা হচ্ছে কমন ক্রাইট ব্যাঙ্গালোর সেরিউলাস যেটা, আর আরেকটা হচ্ছে রাসেলস ভাইপার। এই 3টা মূলত বিষধর সাপ আমাদের রাজশাহী অঞ্চলের সমস্যা, মানে বিশেষ করে স্নেক বাইটের অ্যাক্সিডেন্টগুলো ঘটে এই 3টা সাপের কামড়ে। আর অন্যান্য অবিষধর সাপ যেমন রাজশাহী অঞ্চলে আছে বাপস্টার্ট কিলব্যাক আছে, চেকআউট কিলব্যাক আছে, ব্রোঞ্জ ফ্যাক্টরি স্নেক আছে, ভাইন স্নেক আছে। না আমি একটু বলি যে আসলে সাপের নামগুলো তো আসলে আমাদের যারা দর্শক আছে বা আমি নিজেও আছে, ইংরেজিতে বা গবেষণা ভাষায় আপনার বললে আমরা খুব বেশি বুঝতে পারবো। আপনি সহজ করে বলেন যে আসলে আমরা যে ভাষায় অভ্যস্ত আর কি, এটা আমাদের জন্য সুবিধা হয়। এখন আপনাকে যদি আমি এই বিষয়টা নিয়ে বলতে যাই বা বরেন টিভিতে এই বিষয়ে বলি, আমাদের রাজশাহী অঞ্চলে যেটা কোবরা গোখরা, যেটা আমরা রাজশাহী অঞ্চলে এটাকে গোমা সাপ বলি, ঠিক নাটোরে যে এটাকে বলে কুলিম সাপ, ঢাকায় বলে এটাকে জাতি সাপ, এটাকে আবার চিটাগাঙে যে বলে পানস সাপ। তাহলে চিন্তা করেন যে আমাদের বাংলাদেশে একই সাপের কতগুলো নাম, তো একক কোনো কিন্তু নাম নেই বাংলাদেশে যে এক নামে পরিচিত। হ্যাঁ, এই একটা হচ্ছে মেইন সমস্যা, যে বাংলা যদি একক কোনো নাম থাকতো, প্রত্যেকটা সাপের যে একক নামে আমরা চিনবো, তাহলে কিন্তু আমি এইভাবে আপনাকে বলতে পারতাম। যেমন কিছু সাপ আছে, আমি গত 4-5 দিন আগে একটা রেস্কিউ করছি রাজশাহী পদ্মাপাড় থেকে, সেটাকে ক্যাট স্নেক বলে, এটার বাংলা কোনো নাম নেই। এবং বাংলাদেশে যে এই ক্যাট স্নেক পাওয়া যেত, এটার রেকর্ড ফার্স্ট টাইম কিন্তু আমরাই এটা আবিষ্কার করছি, এটা প্রথম আমরা পাই যে বাংলাদেশে ক্যাট স্নেক পাওয়া যায়। মানে এই সাপটা তাহলে একটু জানার আগ্রহ, এর বৈশিষ্ট্য কি আছে? ক্যাট স্নেক এর মূলত নাম হওয়ার মূল কারণ হচ্ছে এর চোখ। এই ক্যাট স্নেকের চোখটা হচ্ছে একদম বিড়ালের চোখের মতো, যে কারণে এই সাপটাকে বলা হয় কমন ক্যাট স্নেক। এটা নন ভেনোমাস একটা স্নেক, খুব চমৎকার একটা সুন্দর সাপ, এবং এটা হচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এই সাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান আছে। আর বাংলাদেশে এই সাপটা কিন্তু অত্যন্ত রেয়ার। আমি সেকেন্ড টাইম আমার রেস্কিউইং লাইফে এটাকে গত 4-5 দিন আগে একটা পদ্মার পাড় থেকে রেস্কিউ করেছি। জি ধন্যবাদ স্যার। আপনার কাছে একটু ফিরতে চাই, আপনি গবেষণা করছেন, আপনি আসলে কোন সাপ নিয়ে বেশি গবেষণা করছেন এবং এই গবেষণা আপনার রেজাল্টটা কি আসলে, এবং সহযোগিতা বা সাপোর্ট যেগুলো থাকা দরকার আপনার গবেষণার জন্য, এলিমেন্টস থেকে শুরু করে সবকিছু, এগুলো আসলে কেমন পাচ্ছেন আপনি এখানে? আসলে ওভারঅল বাংলাদেশে তো গবেষণার ক্ষেত্রটা একদম সংকুচিত, একটু সংকীর্ণ, বিশেষ করে ফান্ডিং, যে গবেষণা করতে যে ফ্যাসিলিটি লাগে, যে ফান্ডিং লাগে, সেটা হচ্ছে যে খুব কম। তার মধ্য দিয়েও আমরা কাজ করছি। তো এই সাপের গবেষণা আমাকে সবচেয়ে সাহায্য করছে আসলে রোমন, যে ওর এই কনজারভেশন সেন্টারের সাথে আমি বেশ কিছুদিন থেকে জড়িত। এই কারণেই হচ্ছে যে আসলে এই গবেষণাটা করার আমার সুযোগ হয়েছে, এই জন্য রোমনকে ধন্যবাদ জানাই। প্র্যাকটিক্যাল ফিল্ডটা তার কাছে। হ্যাঁ, এবং যে ভেনম নেই, যে আমরা কিন্তু সাপকে মারি না, আমরা যা শুধু মিল্ক করি, বলে সাপের থেকে বিষটা নিয়ে সে বিষ দিয়ে করি। তো আমার প্রথম যে সাপ বিষের সংগ্রহটা প্রক্রিয়া আসলে কিরকম, কারণ সাধারণ মানুষ হিসেবে আমরা তো জানি যে কেবল ছবল মারলে বিষ প্রয়োগ করে সাপ,
কিন্তু আপনারা এটা সংগ্রহ করেন কি প্রক্রিয়া? এটা হচ্ছে যে আসলে সাপের মাথার পেছন দিকটায়, চোখের পেছন দিকটায় ওই জায়গায় ভেনম চাপ দিলে, এবং আমরা যদি একটা বিকারের মধ্যে বা একটা গ্লাসের মধ্যে নিয়ে এভাবে চাপ দেই ফ্যাংসটা ধরে, তাহলে দেখা যায় ওটা সিরিঞ্জের মতো, যে সিরিঞ্জ দিয়ে আমি ইনজেকশন দেই হাইপোডার্মিক নিডলের মতো, এবং ফোটা ফোটা হয়ে একদম দেখা যায় সুন্দর যে ওখান দিয়ে পড়ছে। এবং তারপরে ওটাকে নিয়ে হচ্ছে যে ওর ওখান থেকে আমরা আইস বক্স করে নিয়ে আসি। ইনিশিয়ালি আমরা ওর ওখানেও একটা সেট আপ দিয়েছিলাম যে আমরা ওইটাকে ড্রাই করি, মানে যাতে ওর পানির অংশটুকু উড়িয়ে দেই এবং শুধুমাত্র ওই ভেনমটা আমরা কালেক্ট করি। এখন আমরা হচ্ছে ল্যাবরেটরিতে নিয়ে যাই, ওখানে গিয়ে ওটাকে পাউডার করি, লাইফিলাইজেশন বলে, আমরা ওই পাউডার করে তারপরে সেটা নিয়ে আমরা গবেষণায় এগিয়ে যাই। তো আমরা প্রথমে যে গবেষণাটা করতে চেয়েছিলাম আমি দেশে ফেরার পরে, সেটা হচ্ছে যে আমাদের দেশে যে অ্যান্টিভেনমগুলো ইউজ হয় সেটার কার্যকারিতা কতটুকু। এইটা যে এই যে অ্যান্টিভেনম আমরা কিন্তু ইম্পোর্ট করছি, আমরা কিন্তু অ্যান্টিভেনম নিজেরা তৈরি করছি না, ইম্পোর্ট করছি। এই ইম্পোর্টেড অ্যান্টিভেনমের কার্যকারিতা কতটুকু এটা দেখার জন্যই আমি গবেষণাটা শুরু করেছিলাম। এবং সত্যিকার অর্থে কি যে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একই প্রজাতির সাপ নাজা আমাদের এখানের সাপের বিশেষ নাজাটাকে আমাদের রাজশাহী ভাষায় কি গোখরা, আমরা গোখরা বলি। আচ্ছা, যে এইটা আমাদের এখানে যে ভেনম কম্পোজিশন, এটা আমরা যেখান থেকে ইম্পোর্ট করছি তার ভেনম কম্পোজিশন কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হতে পারে। যেমন ইউএসএ তে একটা স্টাডি আছে, একই সাপ র্যাটল স্নেক, সেটা 4টা স্টেটে তাদের ভেনম কম্পোজিশন সম্পূর্ণ আলাদা। এটা কি আবহাওয়াগত কারণে না কোনো কারণ? এইটা আবহাওয়াগত কারণে, প্লাস হচ্ছে মেইনলি ফুড হ্যাবিটের কারণে। ফুড হ্যাবিট, যে ওখানে অ্যাভেলেবিলিটি অফ প্রে, তার যে শিকার ওখানে কোনটা বেশি আছে। যেমন একটা স্টেটে সেখানে লিজার্ড জাতীয় শিকার বেশি আছে, তাহলে কি তার ভেনমটা ডেভেলপ করেছে সে ওই লিজার্ডকে টার্গেট করে, ওই লিজার্ডটাকে মারার জন্য করছে। ফলে একরকম কোনো জায়গাতে রেপটাইল, কোনো জায়গাতে ব্যাং জাতীয় প্রাণী বেশি আছে, তাদেরকে খাওয়ার জন্য, মেনলি তো আসলে তাদের খাওয়ার জন্যই হচ্ছে তাদের ভেনমটা ডেভেলপ করা। তো এইটা, তো এই কারণে ইভেন আমাদের ভারতেও দেখা গেছে যে ভারতে আমার কোলাবোরেটর যিনি আছেন তেজপুর ইউনিভার্সিটির ডক্টর রবিন দোলে, ওনারা ভারতের 4টা ভিন্ন ভিন্ন প্রান্ত, সাউথ ইস্ট, নর্থ এবং এরকম 4টা প্রান্ত থেকে একই এই নাজা নিয়ে গবেষণা করে দেখেছেন 4টা এলাকার ভেনম কম্পোজিশন আলাদা। ফলে যে অ্যান্টিভেনমটা তৈরি হচ্ছে মহারাষ্ট্রে, সেই অ্যান্টিভেনমটা কিন্তু পশ্চিমবঙ্গে ঠিকমতো কাজ করছে না, এবং তারা অলরেডি পেপার পাবলিশ করেছে, আমরাও সেই গবেষণায় আছি। এবং তারপরে আমরা এখান থেকে এরকম একটা কথা আমি শুনেছিলাম বছর 2 আগে আমি রিপোর্ট করতে গিয়ে, যে রাসেলস ভাইপার এখানে যে আমাদেরকে কামড় দিচ্ছে, কিন্তু ভারত থেকে যেগুলো আমদানি করা হচ্ছে অ্যান্টিভেনম সেটা খুব বেশি ফলদায়ক হচ্ছে না। জি জি জি, কারণটা হচ্ছে একটাই, যে এখানকার যে ভেনম, এখানকার যে সাপের যে ভেনম কম্পোজিশন সেটা ডিফারেন্ট। এবং আমরা হচ্ছে যে এইচপিএলসি করে এবং ওই 20টার বিভিন্ন প্রোটিন অ্যানালাইসিস করে দেখেছি যে রাসেলস ভাইপারই বলুন আর নাজা বলুন তাদের চেয়ে আলাদা। ফলে যে অ্যান্টিভেনমটা ওই এলাকার মানে ভেনমটাকে নিউট্রালাইজ করতে পারছে, আমাদের এই ভেনমটাকে নিউট্রালাইজ করতে পারছে না। এই কারণেই হচ্ছে যে আমাদের এখানে অ্যান্টিভেনম দেওয়ার পরেও মৃত্যুর হার এত বেশি, কারণ ওই অ্যান্টিভেনমটা প্রপার অ্যান্টিভেনম না আমাদের এই এলাকার সাপের বিষকে নিউট্রালাইজ করার জন্য। তো বোরহান বিশ্বাস রহমান, এরকম আসলে আঞ্চলিকভাবে অ্যান্টিভেনম উৎপাদন করা কি সম্ভব আদতে? এখন বাংলাদেশের অ্যান্টিভেনমের অবস্থান কি, ট্রিটমেন্টের অবস্থান কি স্নেক বাইটের, এটা কিন্তু একটু জানা দরকার। আমরা যে অ্যান্টিভেনমটা ইউজ করছি বাংলাদেশের স্নেক বাইট ট্রিটমেন্টের জন্য, এটা কিন্তু পলিভ্যালেন্ট, মানে হচ্ছে 3-4টা সাপের এগেনস্টে একটা অ্যান্টিভেনম, একটা কমন একটা অ্যান্টিভেনম, কমন একটা অ্যান্টিভেনম। এটা কিন্তু পুরোপুরি কার্যকর হওয়ার কথা না। প্রত্যেকটা স্পেসিস অনুযায়ী আলাদা আলাদা করে যদি হতো তাহলে কিন্তু এটা ভালো কার্যকর হয়ে উঠতো। তো এখানে আমাদের উচিত হবে অবশ্যই যে প্রত্যেকটা সাপের জন্য আলাদা আলাদা করে অ্যান্টিভেনম তৈরি করা, এবং এর জন্য সরকারি সহযোগিতা দরকার, প্রচুর গবেষণা ওয়ার্কস দরকার। স্যাররা আছেন, ওনাদেরকে যদি সহযোগিতা করে তাহলে অবশ্যই উনি এটা তৈরি করতে পারবেন, এবং রাসেলস ভাইপারের এগেনস্টে এটা করা সম্ভব। স্যার আরেকটা বিষয় বলছিল যে ভেনম কম্পাউন্ড যেটা ভ্যারিয়েশন হওয়া, এটা আমরা জানি যে একটা সাপ ধরেন যে নাজা গোখরা, যেটা আমার এখান থেকে 40 কিলোমিটার দূরে, মানে এখান থেকে যদি আমি নাটোরের একই প্রজাতির সাপের বিষটা ভেনমটা নিই, তাহলে ওটার থেকে আমাদের এটা কিন্তু ডিফারেন্ট থাকবেই, ভেনম কম্পোনেন্ট ডিফারেন্ট থাকবে, কিছু প্রোটিনস থেকে কিছু এনজাইম ডিফারেন্ট থাকবেই। এটা ন্যাচারালি হয়ে আসে ফুড হ্যাবিটেশন এবং ন্যাচারাল হ্যাবিটেশনের কারণে, আবহাওয়াগত কারণে এবং তাদের খাবারের কারণে। তো এইখানে অবশ্যই উচিত হবে যে যেখানে ইন্ডিয়ান অ্যান্টিভেনম, মহারাষ্ট্রের অ্যান্টিভেনম বা আপনার হচ্ছে যে আগুম্বে রেন ফরেস্ট থেকে যেটা ওরা অ্যান্টিভেনম করে, সেটা পশ্চিমবঙ্গে কাজ করছে না, সেখানে আমাদের এখানে কিভাবে সম্ভব? তো আমাদের উচিত হবে যে বাংলাদেশ যেহেতু ছোট একটা দেশ,
অন্ততপক্ষে আমাদের নিজস্ব একটা অ্যান্টিভেনম তৈরি করা উচিত প্রত্যেকটা সাপের এগেনস্টে। তাহলে ওই যে স্নেক বাইটের যে অ্যাক্সিডেন্টগুলো ঘটছে এবং স্নেক বাইট হওয়ার পরে ট্রিটমেন্ট নিতে যাওয়ার পরে মারা যাচ্ছে, আপনি রিপোর্ট করেছিলেন কিছুদিন 2 বছর আগেই মনে হয় বা 1 বছর আগে, যে রাজশাহী মেডিকেল কলেজের রাসেলস ভাইপার বাইট খাওয়ার পরে রোগী এসেও কিন্তু ট্রিটমেন্ট নেওয়ার পরে মারা যাচ্ছে 7 দিন 8 দিন পরে। এটা কিন্তু মূল কারণ ওইটা, যে এটার এগেনস্টে সেটা কাজ করছে না। এটা অবশ্যই উচিত হবে আমাদের দেশে নিজেদেরকে এটা উৎপাদন করা। এবং আরও একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে স্নেক বাইট ট্রিটমেন্ট দেওয়ার জন্য এক্সপার্টের কিন্তু অনেক অভাব আছে, এক্সপার্ট ডাক্তারের কিন্তু অনেক অভাব আছে, যারা হচ্ছে স্পেশালি শুধুমাত্র স্নেক বাইটের ট্রিটমেন্ট দিবে তা কিন্তু না। এরা দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে যারা স্নেক বাইটের ট্রিটমেন্ট দেয় তারা দেখা যাচ্ছে কয়েকটা ট্রেনিং করে এসছে শুধুমাত্র, কিন্তু তারা স্পেশালিস্ট না এটার ওপরে। এবং এটা কিন্তু হওয়া দরকার বাংলাদেশে, যে স্নেক বাইট ট্রিটমেন্টের জন্য স্পেশালিস্ট দরকার। এছাড়াও শুধুমাত্র মেডিকেল কলেজগুলোতে ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, অন্য কোথাও কিন্তু নেই। অথচ দেখেন এগুলো যে রুরাল এলাকায় এটা বেশি ঘটে, মানে গ্রামের দিকে এটা বেশি ঘটে স্নেক বাইট অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তো উপজেলা পর্যায়ে অবশ্যই এই অ্যান্টিভেনম ট্রিটমেন্টের ব্যবস্থা রাখা উচিত। কারণ একটা গ্রাম থেকে যদি কেউ স্নেক বাইটের পরে একটা মেডিকেল কলেজে যেতে চায়, কারণ শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে যদি কেউ রাজশাহী মেডিকেল কলেজে আসতে চায় তাহলে কিন্তু তার যথেষ্ট টাইম লাগবে, এবং সেই টাইমের মধ্যে তার বিষক্রিয়াটা অনেক বেশি বেড়ে যাবে এবং তার রোগী মারা যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যত দ্রুত ট্রিটমেন্ট নিতে পারবে স্নেক বাইটের পরে তত দ্রুত কার্যকর হবে এই স্নেক বাইটের এগেনস্টে যে আমরা অ্যান্টিভেনম ট্রিটমেন্ট দেই বাংলাদেশে। সেটা ফিরবো আপনার কাছে, তার আগে আচ্ছা আমি এই প্রসঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ, বলছিল যে হচ্ছে যে আমরা যদি নিজেদের অ্যান্টিভেনম নিজেরা তৈরি করতে পারি, এটা সেট আপটা অনেক বড় লাগবে। এইটা এখন যদি নাও করা যায়, যেমন আমরা দুইটা জায়গা থেকে কোম্পানি থেকে অ্যান্টিভেনম ইম্পোর্ট করি, একটা হচ্ছে হপকিন্স আর একটা হচ্ছে ভিন্স অ্যান্টিভেনম। ওদের ভারত সিরাম আছে, তো ভারত সিরাম করি না আমরা, আমার জানা মধ্যে দুটো অ্যান্টিভেনম নিয়ে আমরা আমদানি করি, সরকারিভাবে আমদানি করি কিন্তু। এবং এর বাইরে কিন্তু অ্যান্টিভেনম পাওয়া এখন ইনসেপ্টটা যাচ্ছে কিন্তু যায় না। তো এই ভিন্সের সাথে আমার এবার কথা হয়েছিল, তারা আমাকে বলেছিল ওয়াই ডোন্ট ইউ গিভ জাস্ট ইউর ভেনম, উই উইল প্রডিউস অ্যান্টিভেনম ফর ইউ। তাহলে আমরা তাদের সেট আপ, আমরা ওদের মানে ভেনম ইউজ করে যে অ্যান্টিভেনমটা তৈরি করছে তার এগেনস্টে সেটা নিয়ে আসছি, কিন্তু আমরা যদি শুধুমাত্র তার সাথে যোগাযোগ করি তাহলে কিন্তু সম্ভব যে আমাদের ইসের স্নেকের এগেনস্টে অ্যান্টিভেনম তারাই তৈরি করে দিবে। আমাদের দেশ থেকে সাপের বিষটা তাদেরকে দিব, তারা অ্যান্টিভেনমটা আমাদের জন্য তৈরি করবে, এবং এটা অনেক বেশি ভালো হবে। আচ্ছা, এটা নাকি আর এগোনো চাইনি, আপনি সরকারি পর্যায়ে এই মেসেজটা দিতে পেরেছিলেন কিনা, বা স্যার আপনি কি বলছেন? সরকারি পর্যায়ে আসলে মেসেজ আমরা হচ্ছে যে গবেষণা করি, বুঝতে পারছেন এই সরকারি পর্যায়ে কোথায় নক করতে হবে এগুলো একটু ডিফিকাল্ট। অ্যাটলিস্ট পেপার পত্রিকা যদি কোনো আর্টিকেল লেখা যেত, অনেক সময় কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষিত হতে পারে। হ্যাঁ, তো এই চেষ্টাটা মনে হয় করা উচিত। তো তার আগে একবার জানতে চেয়েছিলাম স্যার আপনার কাছে, যে আপনি যে গবেষণা করছেন এই রেজাল্টটা আসলে কি, এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাওয়া গেছে কিনা, আপনি গবেষণার আপনার ফলাফলটা? আমরা গবেষণা করে যেটা মেইন, যেটা আমার উদ্দেশ্য ছিল বললাম যে এটা কতটা কার্যকরী এবং হচ্ছে এর কোনো ভ্যারিয়েশন আছে কিনা ভারতের যে সাপের বিষের সঙ্গে। তো আমরা যৌথভাবে কাজ করছি আসামের তেজপুর ইউনিভার্সিটির সাথে, এবং আমরা দেখেছি যে আমাদের এখানে ভেনম কম্পোজিশন তাদের কম্পোজিশনের চেয়ে আলাদা। এর অর্থই হচ্ছে, এবং তারপরে আমরা নিউট্রালাইজেশন অ্যাসে করেছি। নিউট্রালাইজেশন মানে এই অ্যান্টিভেনম যেটা ইউজ হচ্ছে আমাদের দেশে, এইটা ওই ভেনমটাকে নিউট্রালাইজ করতে পারছে কিনা আমরা দেখেছি পারিনি। কাজে আমাদের কাজের ফলাফল হচ্ছে যে সত্যিকার অর্থে খুবই গুরুত্বপূর্ণ আমাদের ন্যাশনাল পলিসি মেকিং এর ক্ষেত্রে, যে যেহেতু এইটা আমাদের ঠিকমতো কাজ করছে না অ্যান্টিভেনমটা, সুতরাং এই বিষয়ে অবশ্যই একটা পদক্ষেপ নেওয়া উচিত, যে হচ্ছে যে আমরা এখন আমাদের ভেনমটাকে যদি তাদেরকে দেই, তারা তার এগেনস্টে দিলে আমার মনে হয় যে আমাদের এই স্নেক বাইটে মৃত্যুর হার অনেকটা কমে আসবে, এবং এটা সম্ভব। জি নিশ্চয়ই। রোমন, আমরা দেখেছি আমাদের ছোটবেলাতে, এখন খুব বেশি অবশ্য চোখে পড়ে না, যে দল বেঁধে সাপুরের দল আসতো, কিছুদিন এলাকায় থাকতো, সাপ খেলা দেখাতো, কিছু আয় ইনকাম করতো। তো এই যে সাপ খেলা দেখাই তারা, আমরা জাদুমন্ত্রের কথা বলি, আমরা শরৎচন্দ্রের একটা গল্পেও হ্যাঁ মৃত্যুঞ্জয় এরকম গল্প আদৌ এরকম কিছু আছে? আপনি তো সাপ নিয়ে নাড়েন চাড়েন, সাপ নিয়ে ফোনা তোলার নাচান দেখি আর কি। আসলে বিষয় হচ্ছে কি, সাপ একেবারেই ওয়াইল্ড, এ কখনোই কোনোদিন পোস্ট মানে না। আমি যদি তাকে 1 বছর ফিড করাই, 1 বছর পরেও যদি আমি অসতর্ক হই, সে সুযোগ পেলে বা সে আঘাত পেলে আমাকে ছোবল দিতে পারে। সো এইখানে কোনো মন্ত্র, কোনো গাছ, কোনো তন্ত্র কাজ করবে না। এখন বাংলাদেশের যে ট্র্যাডিশনালি একটা চলে আসছে যে বেদে যারা,
তারা কিন্তু তাবিজ বিক্রি করে হ্যাঁ দেয়। তাবিজ বিক্রি করে, এটা কিন্তু ক্ষতিকর। ধরেন আপনি একটা অসুস্থ হয়ে তাদের কাছে গেলেন, তারা করলো কি আপনাকে তাবিজ বা উল্টাপাল্টা কোনো গাছ টাছ খাওয়ালো, সেটা কিন্তু আপনার অসুখ তো ভালো হবেই না, প্লাস সেটা আরো ক্ষতির কারণ হয়ে যেতে পারে, সেটা ইফেক্টেড হতে পারে আরো বেশি। হ্যাঁ, তো এখানে উচিত যে এই বেদেদেরকে হচ্ছে প্রশিক্ষণের ব্যবস্থা করা। ইন্ডিয়াতে কিন্তু অলরেডি করছে তারা, এই বেদেদেরকে প্রশিক্ষণ দেয়া যে না তোমরা হচ্ছে সাপ নিয়ে যে কাজগুলো করছো এগুলো সঠিক নয়। কারণ ধরেন তারা যে সাপগুলো ইউজ করে সেগুলোকে ডিফ্যাং করা হয়, মানে বিষ-দাঁত ভেঙে ফেলা হয়, এবং সেটা অনেক নিষ্ঠুরভাবে করে। তারা ভেনম গ্ল্যান্ড পর্যন্ত কেটে ফেলে, মানে বিষথলি পর্যন্ত কেটে ফেলে ওরা। তো আমাদের উচিত হবে এই বেদেদের থেকে মানে সাধারণ মানুষকে সচেতন করা। কারণ এই বেদেরা সাধারণ মানুষকে যে ট্রিটমেন্টগুলো দেয়, যেসব মন্ত্রতন্ত্র দিয়ে বা গাছ ইয়ে দিয়ে, এগুলো কিন্তু সঠিক না। এবং এই বেদেদেরকেও আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে স্নেক হ্যান্ডলিং করতে হবে, তারা নিজেরাও কিন্তু সাপের কামড়ে মারা যাচ্ছে। অনেক রেকর্ড আছে যে অনেক বেদে বা অনেক সাপুরিয়া নিজে সাপের কামড়ে মারা যাচ্ছে, বহুত রেকর্ড আছে। সো তাদেরকে যদি আমরা এগুলো অ্যাওয়ার করতে পারি এবং ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি, এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। সর্বোপরি একটা কথা, সাপ কোনো মন্ত্র মানে না, সাপের কিন্তু কান নেই। হ্যাঁ, সাপ ওই যে বিন বাজালে, আমি এখনো প্রত্যেকটা গ্রামে সাপ রেস্কিউইং এ গেলে, স্নেক রেস্কিউইং এ গেলে একটা প্রবলেম ফেস করি। সে বাড়িওয়ালা বা বাড়ির আশপাশের মানুষজন, গ্রামের মানুষজন আমাকে জিজ্ঞেস করে যে আপনার বিন কই, আপনার বিনবাসী কই, নাহলে তো সাপ বের হয়ে আসবে না। আসলে সাপের কিন্তু কান নেই, সে হচ্ছে তার টাংটি জিহ্বা দিয়ে অনুভব করে এই তরঙ্গে কি হচ্ছে, এবং তার মাথার ওপরের দুইটা অংশের জেকপশন অর্গানিক শক্তি বলা হয়, মেমব্রন আছে, সে জিহ্বার মাধ্যমে কিন্তু বুঝতে পারে যে আশপাশে কি হচ্ছে। সো তারপর একটা সাপের পক্ষে কখনোই বোঝা সম্ভব না যে সেটা বিনের শব্দ নাকি কোনো গাড়ির হর্নের শব্দ। সে শুধু ডেসিবেলটা ইয়ে করতে পারবে যে কত মাত্রার ভাইব্রেশনটা হচ্ছে তরঙ্গে। হ্যাঁ, সো আমি আবারও বলবো যে এইসব মন্ত্রতন্ত্র বেরিয়ে আসার যে ঘটনাটা, এটা কি তাহলে শব্দ শুনে কি এমনিতেই বেরিয়ে আসে, বিপদ মনে করে বেরিয়ে আসে না? না, সাপ কিন্তু বেরিয়ে আসে, এটা কিন্তু সঠিক না। এখানে আরেকটা বিষয় আছে যে বেদেরা মানুষকে ঠকিয়ে ইনকাম করে, তারা তাদের মানুষকে ঠকানোই হচ্ছে কাম, বোকা বানিয়ে। হ্যাঁ, তারা করে কি, তাদের নিজস্ব কিছু ডিফ্যাঙ্ক স্নেক মানে বিষ-দাঁত ভাঙা সাপ নিয়ে তারা ঘোরে, এবং তারা একটা বাড়িকে টার্গেট করে, মাটির বাড়িকে, এবং সেখানে সেই গর্তে বা সেখানে সেই তাদের সাপগুলোকে ছেড়ে দেয় অনেক সময়, এবং সেটাকেই আবার তারা রেস্কিউ করে। এইভাবেই কিন্তু মানুষকে ঠকায় তারা। আসলে যে বিনের শব্দে বা বাঁশির শব্দে সাপ আসে, এটা কিন্তু ভুল ধারণা, এটা একেবারেই। স্যার নিশ্চয়ই আমি আপনাকে সুযোগ দেবো, তার আগে আমারও একটু জানার আগ্রহ আছে যে আমরা বিশেষ করে দেখি সিনেমাতে অনেক দেখা যায়, কি বলে যে নাগ নাগিনীর প্রেম, এই জাতীয় অনেক সিনেমা হয়েছে কিন্তু অনেক। তো আমাদের যেটা সংস্কৃতিতে বোরহান বিশ্বাস যেটা বললেন যে এটা আসলে একেবারে মানে ভুয়া একটা জিনিস, এই ধরনের কোনো মানে সম্মোহনী কোনো শক্তি নাই। তো এই সংস্কৃতিটা কেন আসলে ঢুকে গেল আমাদের মধ্যে? একসময় প্রচুর কিন্তু সাপ নির্ভর সিনেমা তৈরি হয়েছে। এটা আসলে ওই যে মানুষের ভীতিটাকে কাজে লাগিয়ে যে একটা রোমাঞ্চ তৈরি করা, এই জন্যই আসলে সাপের এরকম কোন ঘটনা যে স্যারের সঙ্গে একটু ইন্টারাপ্ট করে দিই আমি, সেটা হচ্ছে এটা আসার মূল কারণ কিন্তু বাংলাদেশ একসময় হিন্দু অধ্যুষিত ছিল, এবং তাদের যে মনসা পূজা বলা হয়, এবং তারা সাপকে দেবী মনে করে, সেখান থেকে কিছু মিথ চলে এসছে, এবং সেটা আমাদের মধ্যে প্রচার হয়ে গেছে, সেটা একটা কারণ। এবং স্যার যেটা বলছিলেন এটা বলুন, স্যার বলছে এটা স্যার আপনি একটু বলতে চাচ্ছেন। ওই মিথ থেকে আসলে হচ্ছে যে ওটাকে ফ্যান্টাসাইজ করে হচ্ছে যে আমরা বিভিন্ন মুভি তৈরি করেছি বা মুভি তৈরি হচ্ছে এবং লোকে দেখছে, চলছে বাজারে। হ্যাঁ, এটাই। আর এই যে ওঝাদের ব্যাপারটা যেটা রোমন বলছিল, আসলে ওঝাদের ব্যাপারটা হচ্ছে ঝড়ে বক মরে, এই একটা ব্যাপারও কিন্তু আছে। যে হচ্ছে যে একটা সাপে কাটা রোগী আসলো, ওঝাকে খবর দিল, ওঝা গেল, টুকটাক ঝাড়ফুঁক করলো, সাপ যখন কামড়ায় বিষধর সাপ, তার 50% কিন্তু ড্রাই বাইট, স্যার 80% কিন্তু ড্রাই বাইট। কোবরার ক্ষেত্রে 80% ড্রাই বাইট, কামড়েই তারা বিষ ইনজেক্ট করে না, কামড় দিয়ে ছেড়ে দেয়। হ্যাঁ, মাত্র 20% তারা হচ্ছে একটা বিষ ইনজেক্ট করে। স্নেক যখন বাইট করে তখন ওরা কি মানে এটা ইচ্ছে করে কখনো বিষ ঢাললে বা কখনো বিষ ঢালাতে বিরত থাকে এরকম কিছু, নাকি ন্যাচারালি এই কাজটা হয় যে 80% বিষ যায় না? এটার পিছনে কারণ আছে, আপনাকে বলি। এইজন্য কিন্তু বলে ছোট সাপের বড় বিষ। একটা যখন ছোট সাপ কামড় দেয়, মানে নতুন বের হয়ে আসা বাচ্চা কামড় দেয়, বিষধর বাচ্চা, তার কিন্তু থাকে না, কন্ট্রোল থাকে না, সে তার গ্ল্যান্ডে যতগুলো বিষ থাকে সব ঢেলে দেয়। বাট একটা ম্যাচিউরড সাপ, বিশেষ করে কোবরা, গোখরা যেটা নাজা স্প্যাকটিক্যাল কোবরা, এরা 100টা কামড় দিলে 80টাতেই তারা কিন্তু বিষ পুশ করে না, ইনজেক্ট করে না। হ্যাঁ, এবং
সাপের বিষ সাপের নিজের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাপ হচ্ছে এটা- গিলে খায়। এটা কি তারা বোঝে এই কারণে হ্যাঁ, এটাকে এটা অবশ্যই পুশ করে বোঝে, না? এটা অবশ্যই বোঝে। সাপ হচ্ছে যে খাবারটা খায় সেটা কিন্তু পুরোটা গিলে খায়। সে মুরগির বাচ্চা খাক বা ইঁদুর খাক, যেটাই খাক, চিবিয়ে খায় না। হার্ট না, কিছুই না, ছিঁড়ে খায় না বা চিবিয়ে খায় না, সেটা গিলে খায়। সো তাদেরকে এই যে মুরগির বাচ্চা বলেন, মুরগি বলেন বা ইঁদুর বলেন, যেটাই খাক না কেন, এটাকে ডাইজেস্ট করতে গেলে কিন্তু সেই ভেনমটা কাজে লাগে এবং সেই ভেনমটা তখন ডাইজেশনের ক্ষেত্রে এটা কাজ করে। সো একটা ম্যাচিউরড সাপ কখনোই চায় না যে তার ভেনমটাকে সে সহজে ইনজেক্ট করবে। সে খুব বেশি আঘাতপ্রাপ্ত হলে বা খুব বেশি ক্ষিপ্ত হলেই শুধুমাত্র সে ইনজেক্ট করে ভেনমটা। সো ম্যাক্সিমাম বাইটই কিন্তু ড্রাই বাইট, আর এক্ষেত্রেই ওঝাদের যে কেরামতিটা বেড়ে যায়। হ্যাঁ, যে 80টাই কিন্তু গড়ে ড্রাই বাইট হচ্ছে। যে ওঝার নাম আমি হয়ে গেল। এমনও দেখছি যে ওঝা বলে যে আমি 100টা গোখরা সাপের কামড়ের 1000 গোখরা সাপের কামড়ের রোগী ভালো করছি, সেই ওঝাই কিন্তু গোখরা সাপের কামড়ে মারা মারা যেতে গেছে। দেখেছি। কারণ তারটা হয়েছে ভেনোমিয়াস বাইট, তারটা ইনজেক্ট করছে, এটা হচ্ছে মূল কারণ। এটা কিন্তু অনেকে জানি না আমরা। স্যার আপনার অভিজ্ঞতা শুনতে চাই, আপনি কি কখনো এরকম সাপ ধরার কাজে অংশ নিয়েছেন? আপনি তো গবেষণা করছেন। না, আমি সাপ এবং ধরার কাছে সাপুড়েদেরকে আমরা যতই বলি না কেন যে তারা ঠকবাজি করছে, কিন্তু যাই বলেন একটা সাহসের কিন্তু একটা ব্যাপার থাকে যে গর্ত খুঁড়ে সাপ বের করা বা সাপ নাচানো হাত দিয়ে। আপনি কখনো সাপ ধরেছেন কিনা? না, আমি কখনো সাপ ধরিনি। আমি সাপের বিষ নিয়ে কাজ করেছি বা কাজ করি এখনো, কিন্তু সাপ ধরা ওটা রুমনের কাজ, ওটা এক্সপার্ট লোকের কাজ। ইউ নিড প্রপার ট্রেনিং টু হ্যান্ডেল এ স্নেক। এবং এই বেদেরা বা ওঝারা তারা কিন্তু বংশ পরম্পরায় ওই ট্রেনিংটা কিছুটা হলেও তারা Traditionally পেয়ে আসছে। ট্র্যাডিশনালি পেয়ে আসছে। আর রাস্তাঘাটে এখন দেখবেন কিছু বেদে তারা কোটার মধ্যে থেকে সাপ বের করে সামনে ধরে টাকা চায়। Non-venomous- সাহেব বাজারেও আমরা সবই দেখি। হচ্ছে নন ভেনোমাস স্নেক, আর ভেনোমিয়াস স্নেক থাকলেও সেটা ডিফ্যাং। ডিফাইন করা। হ্যাঁ, এবং বাংলাদেশে যদি এখন 3000 বেদে থেকে থাকে, তো তার মধ্যে খুব বেশি হলে 500 বেদে হচ্ছে এক্সপার্ট, যারা মোটামুটি সাপ ধরতে পারে, হ্যান্ডলিং করতে পারে। এবং তাও এটা হ্যাঁ। হচ্ছে বংশ পরম্পরা দেখে দেখে হ্যাঁ, হয় দেখে দেখে। আর ম্যাক্সিমামরাই হচ্ছে সাপ কিন্তু কিনে নেয় এবং সেই সাপটা ডিফ্যাং অবস্থায় কিনে তারা। যে সাপুরিয়া যারা সাপ ধরছে গ্রামেগঞ্জে, তাদের কাছ থেকে তারা সাপ কিনে। যেমন সাভারের পোড়াবাড়ি যেটা বলা হয়, ঢাকার সাভারের পোড়াবাড়িতে একটা বেদে পল্লী আছে, বেদেপল্লী তারা হচ্ছে সাপ গোটা বাংলাদেশ থেকে কিনে এবং সেই সাপগুলো সব ডিফ্যাং অবস্থায় কিনে। তার সাপের বাজারটা কোথায় আসলে? মানে বাজার বলতে ওরা কি শুধু এরকম মানে পথে ঘাটে মাঠে বহন করার জন্য, নাকি এর বাইরে কোনো আসলে কোনো এটা জায়গা এক আছে? সময় ছিল যে তারা শুধুমাত্র পথে ঘাটে মাঠে বহন করা, খেলা দেখানো, কিছু ওষুধ বিক্রি করা, এটাই ছিল একটা সময়। বাট এখনকার সময়টা কিন্তু ভিন্ন। আমি গত 4-5 বছর ধরে যে সার্ভে করে দেখছি, তাদের উপরে অবজার্ভ করে দেখেছি যে তারা কিন্তু সাপ পাচারের সঙ্গে যুক্ত আছে। এবং কিছু মানুষ আছে যারা ওয়াইল্ড লাইফ পাচার করে, যারা তাদের সঙ্গে তারা যুক্ত। এবং সাপের কিন্তু বাংলাদেশের আশপাশের কয়েকটা দেশে ব্যাপক চাহিদা আছে ফুড হিসেবে। এবং বাংলাদেশে এখন যে আপনার কনস্ট্রাকশনের জন্য যে কোরিয়ান বা চাইনিজরা আসে, তারাও কিন্তু সাপ খায় এবং তাদের কাছে একটা ভালো মার্কেট আছে। সো তারা কিন্তু এখন তাদের কাছে এটা বিক্রি করছে এবং পাচারের সঙ্গে যুক্ত আছে। স্যার আপনি তো গবেষণা কাজ আছেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তো শিক্ষার্থীদের মাঝে এরকম কোনো আগ্রহ দেখেন কিনা যে তারা এই বিষয়ে আগ্রহী? আপনি যে সাবজেক্ট নিয়ে আপনি গবেষণা করছেন, একাডেমিক সাইডটা আসলে কতটুকু রিচ করতে পারছেন? শিক্ষার্থীদের মধ্যে এই সাপ নিয়ে কিন্তু প্রচুর উৎসাহ। আমার ল্যাবে প্রতি বছরই হচ্ছে যে ইনটেক হয় 10 জন 12 জন স্টুডেন্ট, তারা গবেষণা করতে আসে। এবং আমি শুধু সাপের বিষ নিয়েই না, স্নেক ভেনম নিয়ে নেই, আমার অন্য সাইডেও গবেষণা করি। তো সবারই হচ্ছে একটা কথা, সাপ নিয়ে গবেষণা করবো, সবারই সাপ নিয়ে গবেষণা করতে চায়। কিন্তু যেহেতু হচ্ছে যে আমাদের ভেনমটা কালেক্ট করা একটু ডিফিকাল্ট, এই কারণে তো সবাইকে দিতে পারি না। কিন্তু তাদের সবার মধ্যেই আমি দেখি যে প্রতি বছর যে স্যার আমরা সাপ নিয়ে কাজ করতে চাই, এবং তাদের মধ্যে উৎসাহ আছে। এবং এই যে কনজারভেশনের প্রতি, যে না সাপ দেশ থেকে বিলুপ্ত হয়ে আছে, এই জন্য আমি দেখেছি তাদের মধ্যে যথেষ্ট কি বলবো কনসাসনেস, যে না এটাকে হচ্ছে যে সত্যিকার অর্থে কাজে লাগানো যায়, এই বিষটা নিয়ে গবেষণা করে আমরা এটা থেকে ভালো কিছু অর্জন করতে পারি, পেতে পারি, এরকম কনসাসনেস তাদের মধ্যে আছে। কিন্তু ক্ষেত্রটা তো মনে হয় কম আর কি, যে এই আপনি সুযোগ গবেষণা সুবিধা হলো করে কম। বা এখান থেকে ডিগ্রি নিয়ে কোথাও কাজ করবেন, এরকম সুযোগ আছে কি আমাদের দেশে? আমাদের দেশে হচ্ছে যে বর্তমানে নাই, কিন্তু এই যেমন প্রথম যে স্টুডেন্ট আমার কাজ করে হাকিম, হ্যাঁ, সে পিএইচডি করেছে চায়না থেকে, এবং এখন লুমা লিনা ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া, সেখানে সে পোস্টডক হিসেবে গবেষণা করছে। এবং তাকে নর্মালি 1 বছর বা 2 বছরের জন্য পোস্টডকের কন্ট্রাক্ট হয়, তাকে 5 বছরের জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছে ওখানে, যে সে ওটা নিয়ে কাজ করছে। কাজে এর স্কোপ অনেক। তারপরেও আরেকজন স্টুডেন্ট কাজ করতে, সেও হচ্ছে যে এরকম এখন চায়নাতে আছে, সে গবেষণা করছে। কাজে আমাদের দেশে এই গবেষণার থেকে যে প্রাপ্ত মানে এই গবেষণার ট্রেনিং নিয়ে কাজ করার সুযোগ কম থাকলেও বাইরের ব্যাপক হচ্ছে যে
চাহিদা আছে এরকম ট্রেন পার্সনের। রোমান, আপনি বলছেন যে প্রায় 100 মতো আমাদের দেশে সাপের সন্ধান পাওয়া যায়, এর মধ্যে প্রায় 18 বা 20 প্রজাতিতে বিষাক্ত সাপ, কিন্তু বাকি যে সাপগুলো আছে এগুলো আসলে কাজ কি? মানে এখন একটা সাবজেক্ট আমরা আলোচনা করলাম যে নন-ভেনোমাস সাপগুলো, যেগুলো নির্বিষ সাপ বলা হয়। এক্স্যাক্টলি তাই। এখন প্রাকৃতিক পরিবেশে প্রত্যেকটা প্রাণী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানে ন্যাচারালি সেগুলোকে সৃষ্টি করেছিল যে প্রাকৃতিক পরিবেশের যে ভারসাম্য সেটাকে রক্ষা করার জন্যই সেগুলো থাকছে। এখন নির্বিষ সাপ, যেমন একটা র্যাট স্নেক, দাঁড়ার সাপ, যেটা দাঁড়ার সাপের সম্পর্কে বলি, একটা দাঁড়ার সাপ 10 বিঘা মানে 3 একর জমির ইঁদুর ধ্বংস করতে একাই যথেষ্ট। হ্যাঁ, সো ন্যাচারালি এই সাপগুলো, তার মানে আপনি বলছেন দাঁড়ার সাপের বিষ নেই? না, দাঁড়ার সাপ নির্বিষ সাপ, একেবারেই নির্বিষ সাপ, কিচ্ছু হবে না। কিন্তু আমাদের মাঝে তো একটা আতঙ্ক, কারণ মাঠে ঘাটে সাপটা বেশি দেখছে, অনেক লম্বা সাপ তো বেশি বড়, মানে হ্যাঁ ভয়ের কারণ হয়ে যায় অনেক সময় আর কি। দাঁড়ার সাপ, র্যাট স্নেক হচ্ছে থার্ড লংগেস্ট মানে নন ভেনোমাস স্নেকস বাংলাদেশের মধ্যে, যে অজগর, তারপরে কিং কোবরা, এবং তারপরে চিন্তা করতে গেলে দাঁড়ার সাপ বড় হয়। অনেকে আমরা ভয় পাই এবং গোখরা বা কোবরার সাথে এটাকে মিক্সড করে ফেলে দেখা যাচ্ছে ভুল করি যে এটা ইয়ে করছে বা বিষাক্ত সাপ। কিন্তু আসলে দাঁড়ার সাপ ন্যাচারের জন্য, বিশেষ করে কৃষকের জন্য অত্যন্ত একজন মানে ভালো বন্ধু বলতে পারেন। এই কারণেই যে ইঁদুর কিন্তু খাদ্যশস্য নষ্ট করে প্রচুর পরিমাণে। আমাদের যে বাৎসরিক যে খাদ্যশস্য উৎপাদন করি আমরা, সেটা 30% ইঁদুরে ধ্বংস করে। সেটা মানে ফার্মল্যান্ড থেকে শুরু করে যে খাদ্য গুদামজাত করা হয় যেখানে সেখানে, এবং বীজতলাতেও সব জায়গাতে ইঁদুরের একটা প্রাদুর্ভাব আছে। সো দাঁড়ার সাপ যদি নেচারে যথেষ্ট পরিমাণে থাকে, তাহলে কিন্তু তারা সেই ইঁদুরের প্রাদুর্ভাবটা কমে যাবে। এবং অন্যান্য যে সাপগুলো আছে, ফুড অফ চেইন বলা হয় যেটাকে, সেগুলোর জন্য প্রত্যেকটা সাপ, প্রত্যেকটা প্রাণী আমাদের দরকার। এখন আমাদের যে প্রাকৃতিক ভারসাম্যগুলো নষ্ট হচ্ছে, দেখেন অসময়ে বন্যা আসছে বা অসময়ে খরা আসছে, শীত সঠিকভাবে সময় মতো আসছে না, এগুলোর মেইন কারণ কিন্তু হচ্ছে ইমব্যালেন্সড হওয়া। প্রকৃতি ইমব্যালেন্সড হয়ে যাচ্ছে, যে কারণেই এই সমস্যাগুলো হচ্ছে। আর এই ইমব্যালেন্সড হওয়ার মেইন কারণ যে প্রকৃতিতে যে পরিমাণ গাছ থাকা দরকার, যে পরিমাণ ওয়াইল্ড লাইফ থাকা দরকার, সেগুলো থাকছে না। আর ওয়াইল্ড লাইফের মধ্যে সাপও পড়ে, এবং বিশেষ করে কিছু ক্ষতিকর পোকামাকড় খাওয়ার ক্ষেত্রে সাপের একটা বিশাল ভূমিকা আছে। হ্যাঁ, যেমন টিকটিকি থেকে শুরু করে অন্যান্য যে কিছু ক্ষতিকর প্রাণী আছে বা পোকামাকড় আছে, সেগুলো খেয়ে কিন্তু প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এই নির্বিষ সাপগুলো। সো প্রত্যেকটা সাপেরই প্রকৃতিতে থাকা অত্যন্ত জরুরি। স্যার, আপনি তো সাপের বিষ নিয়ে কাজ করছেন, তো আমাদের দেশে যেসব ওষুধ তৈরিকারী প্রতিষ্ঠান আছে, তো তারাকে কি কোনোভাবে যুক্ত করা যায় না বা আগ্রহী করে তোলা যায় না, যে যেহেতু সাপের কামড়ের সংখ্যা, রোগী মারা যাওয়ার সংখ্যা বাড়ছে, তাদের তো একটা আভ্যন্তরীণ একটা বাজার আছে মনে হয়। তাদের বাজারে আছে, আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই যে বললাম যে ভিন্ন ভিন্ন দেশের সাপের রপ্তানি করার একটা সুযোগ থাকবে, রপ্তানি করার সুযোগ আছে, ভেনোমের কম্পোজিশন ভিন্ন। ফলে হচ্ছে যে এখান থেকে আমাদের দেশের সাপের বিষ থেকেও কিন্তু নতুন একটা ওষুধের, একটা ড্রাগের লিড কম্পাউন্ড আমরা পেতে পারি, যেটা পৃথিবীতে এখনো পর্যন্ত হয়তো আবিষ্কার হয়নি। এইটা আছে, কিন্তু আমাদের দেশে সত্যিকার অর্থে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে, বায়োটেক কোম্পানিগুলো আছে, মূলত আমরা আসলে এখানে আমাদের R&D যে সেক্টরটা, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরটা, এটা খুবই হচ্ছে যে দুর্বল। মানে ওই রকম রিসার্চ তারা তাদের স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্কের মধ্যেই নাই। আর এছাড়াও যেটা বলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যে ইউনিভার্সিটির সম্বন্ধে, হ্যাঁ, ইউনিভার্সিটির সঙ্গে যে ইন্ডাস্ট্রি যে পার্টনারশিপ, তারা যে যৌথভাবে গবেষণা করে ভালো কিছু নিয়ে আসবে, এই রকম কনসেপ্টও আমাদের দেশে এখনো খুব প্রিলিমিনারি পর্যায়ে আছে। তবে এটা আমাদের জন্য খুবই জরুরি যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ইউনিভার্সিটির সাথে বা ইউনিভার্সিটিগুলোর সাথে যারা যুক্ত হয়ে যদি এইটা নিয়ে গবেষণা করে, আমার মনে হয় এখান থেকে অবশ্যই ভালো কিছু আসবে। প্রাণীবিদ্যা তো আছে বা আপনারা যে কাজ করছেন আপনার ডিপার্টমেন্টও আছে, কিন্তু স্পেসিফিক সাপের উপর কোনো হচ্ছে যে কোর্স আছে কি আসলে বিশ্ববিদ্যালয়তে? বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে হার্পেটোলজি বলে এটাকে, যে সব বিষয় এই জাতীয় কোনো কোর্স নাই। হার্পেটোলজি সাবজেক্ট নাই। প্রয়োজন আছে কিনা? প্রয়োজন আছে আসলে, সত্যিকার অর্থে যদি বলতে চাই যে সত্যিকার অর্থে কতটুকু প্রয়োজন আছে, আমাদের কোনো একটা সাবজেক্টে প্রাণীবিদ্যাতেও পড়ানো হয় কিছুটা অংশ, আমরাও হয়তো কিছু একটা অংশ পড়াই, এরকমই। এখন আপাতত যা আছে তাই থাক, কিন্তু এটা নিয়ে গবেষণা যেটা, সেটা হচ্ছে যে আলাদাভাবে চলতে পারে এটা। কিন্তু তার জন্য ডিপার্টমেন্ট খোলা বা কাছে আমি আসতে চাই যে আমার কথা যদি ধরেন যে আমার কক্ষের মধ্যে যদি একটা সাপ ছেড়ে দেওয়া হয়, নিশ্চয়ই আমি ঘুমোতে পারবো না, সারা রাত অস্থিরতায় কাটবে। তো যে লোকটা মাটির বাড়িতে থাকেন, নিশ্চয়ই আমি বলতে চাচ্ছি যে গ্রামে যারা থাকেন তাদের মাঝে কিন্তু এই একটা আতঙ্ক আছে, তারা যাতে আতঙ্কিত না হয়, এই জন্য আপনার কি পরামর্শ থাকবে?
তাদেরকে আমি একটা পরামর্শ দেব, প্রথম যেটা, কারণ তারা অবশ্যই আতঙ্কিত হবেই, তারপরেও যেটা করতে হবে সেটা হচ্ছে যে আতঙ্কিতটা নিজেকে মানে করতে হবে, যে যত কম করা যায় কন্ট্রোল করতে হবে, যে আতঙ্কিত না হয়ে এই সাপটাকে কিভাবে বের করে দেওয়া যায় বাসা থেকে, অথবা যারা সাপ রেস্কিউইং করতে পারবে বা যারা রেস্কিউয়ের সঙ্গে আছে তাদেরকে যদি তারা এটা সহজলভ্য হয় না যারা আপনাদের মতো যারা সম্ভব না, কারণ রাত্রি বেলা দেখা যাচ্ছে আপনার বাসায় যখন একটা সাপ দেখবেন একটা স্টে করতে হবে 2-4-5 মিনিট হয়তো থাকবে। সেটাই, তো এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি এটা আসলে বৈজ্ঞানিক কোনো উপায় আছে কিনা যেটা সাপটা হয়তো চলে যাবে আর কি। হ্যাঁ, এটার বৈজ্ঞানিক উপায় বলতে গেলে কি, আপনি হচ্ছে সাপটাকে অবজার্ভ করবেন, হ্যাঁ, এবং চেষ্টা করবেন যে তাকে বাইরে বের করা যায় কিভাবে। আপনি একটা লাঠি ইউজ করে তাকে হয়তো বা মানে ন্যাচারালি ঠেলা দিতে পারেন যে বাইরের দিকে যাওয়ার জন্য, এটা করতে পারেন। আর যেটা হচ্ছে বাসায় সাপ না ওঠার জন্য যেটা, সেটা অনেকে আগে কার্বলিক অ্যাসিডের কথা বলতো, বাট কার্বলিক অ্যাসিড খুব বেশি কার্যকর না। এখানে উচিত হবে বাসার আশপাশে, বাড়ির আশপাশের যে জঙ্গল সেগুলো পরিষ্কার রাখা এবং ব্লিচিং পাউডার ইউজ করা। বিশেষ করে বর্ষার মৌসুমটায় যদি ব্লিচিং পাউডার আমরা বাড়ির আশপাশে নিয়মিত ইউজ করি, ছিটিয়ে রাখি, তাহলে কিন্তু সাপগুলো আসার সম্ভাবনা কম থাকবে। এটা হচ্ছে মূল বিষয়। কিন্তু বাসায় যখন সাপ ঢুকে যাবে, তবে সেটা অবশ্যই আতঙ্কের বিষয়। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আতঙ্কিত হলেও সেই আতঙ্কটাকে কন্ট্রোল করে চেষ্টা করবেন সাপগুলোকে বের করে দেওয়ার, অবশ্যই মারার না। তবে আমাদের বাংলাদেশের 99% টেন্ডেন্সি মেরে ফেলে। অনেকেই মনে করেন যে এখন বের করে দিলে আবার আসতে পারে, এই আতঙ্ক এটা কিন্তু সঠিক না, যে আমি একবার বের করে দিলাম যে সাপ আবার আসবে, বা সাপের ওটা গর্ত, সাপ কিন্তু পথ চেনে না, তার মেমোরি বলে কিছু নাই। হ্যাঁ, যে আমি ওই গর্তেই থাকি, আমি ওই গর্তেই যাব, তা কিন্তু না। সে যখন যেখানে সুইটেবল মনে হয়, যেখানে ঢুকতে পারে সেখানে। কিন্তু এই ক্ষেত্রে আমার একটা কথা মনে পড়লো বা জানা ইচ্ছে, যে সাপ তারা যখন ডিম পাড়ে, তো ডিম পাড়ার কতদিনের মধ্যে বাচ্চা ফোটায়, এবং তাহলে কি ডিম ছেড়ে সে কখনো কি বেরিয়ে আসে না গর্তের বাইরে? হ্যাঁ, অবশ্যই সাপ একসাথে ডিম পাড়ে। রেপ্টাইলসের ম্যাক্সিমাম যে প্রাণীগুলো আছে তারা কিন্তু একসাথে ডিমটা পাড়ে, একদিনেই ডিমটা লাইক করে। তো এখানে বিষয় হচ্ছে যে সাপ যখন ডিম পাড়ে, ডিম পেড়ে দেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে তার খাবারের সন্ধানে সে বের হয়। এখন সে খাবারের সন্ধানে কিন্তু সেই গর্তটা ত্যাগ করে বের হয়ে আসে, এবং সেই গর্ত থেকে বের হয়ে আসার পরে সে খাবারের সন্ধান করে। খাবার খাওয়ার পরে সে যে আবার সে তার ডিমের গর্তে ফিরে যাবে, এটা কিন্তু সঠিক না। আশপাশে অন্য গর্ত পেলে সে অবশ্যই সেখানে চলে যাবে, বা অন্য মেমোরিতে কাজ করে না সে ডিম রেখে আসছে। অবশ্যই না, কারণ কখনোই তার ওইটা মেমোরিতে কাজ করে না যে আমি ওইখানে ডিম পেড়ে আসলাম, ওইখানে ডিমকে তা দেয়া লাগবে, এগুলো কিন্তু কিছু না। তো এই সাপের ডিমকে তা ছাড়ে কি অবশ্যই একটা সাপ, এখন বিষয় বলি, রেখে দিলেই অটোমেটিক হবে। আপনি তো এটা আপনিও জানেন যে সাপ হচ্ছে কোল্ড ব্লাডেড, মানে শীতল রক্তের প্রাণী। ন্যাচারালি যে টেম্পারেচার থাকবে, এখন যদি প্রকৃতিতে 30 ডিগ্রি টেম্পারেচার থাকে, তো সাপের রক্তের টেম্পারেচারও 30 ডিগ্রি। আমাদের যেমন মানুষের একটু বেশি থাকে বা অন্যান্য প্রাণীর বেশি থাকে, বাট হচ্ছে এটা কিন্তু সাপের ক্ষেত্রে হয় না। তাদের ন্যাচারাল এই মানে যেটা প্রকৃতির টেম্পারেচার, সেটা দেখা যাচ্ছে আমাদের পায়ের উপর দেখলে ঠান্ডা অনুভূত হয়, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন এই বিষয়টা হচ্ছে কি, যে সাপ কিন্তু ডিমে তা দিতে পারার কোনো ভাবেই প্রশ্ন আসে না, যেহেতু সে কোল্ড ব্লাড। হ্যাঁ, এখন তারা যখন ডিম পাড়ে তখন কিছু সুইটেবল প্লেস চুজ করে, যে এই জায়গাটায় ডিমটা দিলে টেম্পারেচারটা সঠিক পাবে এবং হিউমিডিটি যেটা ময়েশ্চার সেটাও সঠিকভাবে পাবে। সেই জায়গাটাকে চুজ করে তারা কিন্তু ডিমটা পাড়ে, এবং ডিম পাড়ার পরে সেখানে যে মা সাপটা থাকে এটা কিন্তু সঠিক না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা বের হয়ে যায়, বা পাশের গর্তে চলে যায়, বা অন্য গর্তে চলে যায়। আর অন্য কোনো গর্ত বা সুইটেবল প্লেস না পারলে সেই গর্তে আবার ফিরে আসতে পারে। এটা হচ্ছে মূল বিষয়। এখন দেখেন যে তানোরে একটা নিউজ করলেন আপনারা, মনে হয় দেখলেন, যে একটা বাসা থেকে, এক গর্ত থেকে মোটামুটি 125টা ডিম এবং ডিমের মানে ছোট বাচ্চা বের হয়ে আসলো। একটা সাপ কিন্তু সর্বোচ্চ 30 থেকে 40 বা 50টা ডিম পারতে পারে। হ্যাঁ, 125টা ডিম কিন্তু পারা একটা সাপের পক্ষে সম্ভব না। এখন দেখা যাচ্ছে যে আশপাশের যে সাপগুলো, মা সাপগুলো ছিল, তারা ওই একটা প্লেসই পেয়েছে, যে সুইটেবল প্লেস, যেখানে তারা ডিম দিলে ডিমগুলো ফুটে বের হয়ে আসবে। তার জন্য সবাই কিন্তু ওই জায়গাটাকে চুজ করেছে এবং ওই জায়গাতে ডিমটা দিয়েছে। এটা হচ্ছে মেইন কারণ, যে একসাথে 125টা বাচ্চা ফুটে বের হয়ে আসছে একই গর্ত থেকে। এটা হচ্ছে মেইন কারণ। আর ওই গর্তে যে মা সাপ থাকবে এটা কোনো বিষয় না। জি, আমাদের সমস্যা স্যার আপনার কাছে একবার যেতে চাই খুব ছোট্ট করে, যে আসলে তাহলে অ্যান্টিভেনাম উৎপাদনের জন্য আসলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত সরকারের বা বেসরকারি পর্যায়ে? এখন তো বেসরকারি পর্যায়ে অনেক ডেভেলপ হচ্ছে, তারা কি সমস্যা সম্ভাবনা স্যার সম্ভাবনা অ্যান্টিভেনম তৈরি করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে যে বিশাল বড় ঘোড়ার খামার লাগবে। আমাদের দেশের জমি জমার যে পরিস্থিতি বা ল্যান্ডের সংকট আছে, এই জন্য আমার মনে হয়, আমার ওপিনিয়ন এটা, যে এই অবস্থায়, বর্তমান অবস্থায় অ্যান্টিভেনম তৈরি করতে যাওয়ার দরকার নেই। তার চেয়ে বেটার হচ্ছে যে আমরা যদি কোনো ফার্মকে দিই, কারণ হাজার হাজার ঘোড়া লাগে, হাজার হাজার ঘোড়া লাগে, মানে
অনেক বড় জায়গা লাগে। এই স্পেসটা আমাদের কৃষি জমিকে নষ্ট না করে আমরা যারা তৈরি করছি, যাদের অলরেডি স্ট্যাবলিশড একটা অবস্থান আছে, তাদেরকে যদি আমাদের ভেনম দিয়ে বলি তোমরা আমাদের অ্যান্টি ভেনম করে দাও, সেটাই হচ্ছে মোর ফিজিবল। গুড। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা ছিলাম সাপ আতঙ্ক নিয়ে। আপনারা শুনলেন সাপের মানে করণীয় সম্পর্কে, বর্জনীয় সম্পর্কে। আমাদের সময় শেষ, দেখা হবে আগামীকাল অন্য কোনো অতিথির সঙ্গে, অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।